ফিলিপাইনের এক ছোট্ট শহরে জন্মেছিল মারিয়া। আজ সে মালয়েশিয়ায় চাকরি করে, আমার বন্ধু শুভর রুমমেট হয়ে। কিন্তু আমি আজ যে গল্পটা বলবো তা মারিয়ার নয়, বরং তার বড় বোন মালিনর। এই গল্প শুরু হয় বহু বছর আগে, যখন মারিয়ার বাবা, একজন পোল্যান্ডের নাগরিক, প্রথম ফিলিপাইনে পা রাখেন। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনারা শুনছেন ভূতের বাক্স। আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, এখন শুনবেন মালয়েশিয়া প্রবাসী শুভ ভাইয়ের মুখ থেকে শোনা শয়তানের বিয়ের একটি গল্প। মারিয়ার বাবা যখন তার মাকে বিয়ে করেন, তখন তার বয়স প্রায় 50। তিনি পোল্যান্ডে একটি বড় হোটেলে শেফ ছিলেন। রান্নার দক্ষতার অভিজ্ঞতায় ছিলেন সবার থেকে এগিয়ে। একবার বিয়ে করেছিলেন, কিন্তু মাত্র 2 বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক। তারপর আর কখনো বিয়ে করেননি। একদিন ছুটি কাটাতে এলেন ফিলিপাইনের এক পর্যটন শহরে। সেখানে হঠাৎ চোখে পড়ে মাত্র 15-16 বছরের এক কিশোরীকে। কেমন যেন চুম্বকের মতো টেনে নেয় তাকে মেয়েটি। এতটাই টানে যে তিনি তার পিছু নিতে শুরু করেন। পিছু নিতে নিতে পৌঁছে গেলেন মেয়েটির বাড়ি পর্যন্ত। আর সেই কিশোরী ছিল মারিয়ার মা। তিনি প্রস্তাব দিলেন বিয়ের, আর সাথে দিলেন প্রচুর টাকা ও আরামের লোভ। গরিব ঘরের মানুষ মারিয়ার নানারা, অভাব তাদের গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছিল। শেষমেশ তারা রাজি হয়ে গেল। পোল্যান্ডের সব কিছু বিক্রি করে সেই মানুষ ফিলিপাইনে চলে এলেন। বিয়ে করলেন মারিয়ার মাকে, আরেকটি রেস্টুরেন্ট খুললেন সাগরের ধারে। তার রান্নার হাত ছিল জাদুর মতো। চাহিদা দিনে দিনে বাড়ল। মারিয়ার নানার পুরো পরিবার সেখানে চাকরি পেল। এভাবেই গরিবি দূর হতে লাগল। তারপর জন্ম হলো 2 বোনের, আগে মালিনো আর 3 বছর পর মারিয়া। কিন্তু সুখ বেশি দিন টিকল না। মারিয়ার বয়স যখন মাত্র 6, তখনই মারা গেলেন তার বাবা। মা আর বিয়ে করলেন না। রেস্টুরেন্টের দায়িত্ব গেল মারিয়ার মামা আর নানার হাতে। কিন্তু বাবার রান্নার সেই জাদু কেউ ফিরিয়ে আনতে পারল না। গ্রাহক কমতে লাগল। একসময় রেস্টুরেন্টের ব্যবসা ধ্বংস হয়ে গেল। তাদের জীবনে আবার নেমে এলো অভাব আর কষ্টের দিন। এদিকে বয়সে বড় মালিনো, দেখতে অপূর্ব, তীক্ষ্ণ বুদ্ধি আর দুষ্টুমি ছিল তার স্বভাবের অংশ। তখনই শুরু হলো সেই ঘটনা প্রবাহ যা তাদের জীবনকে অন্ধকারের পথে টেনে নেবে। তাদের পুরো পরিবার ছিল নাস্তিক। কোনো ধর্ম, কোনো ঈশ্বর, কোনো আধ্যাত্মিক বিশ্বাস কিছুই ছিল না তাদের জীবনে। মালিনোর বয়স তখন মাত্র 16। অভাবের তাড়নায় চাকরি নিল একটি রেস্টুরেন্টে, আর বাসায় রইল মারিয়া ও তাদের মা। তাদের নিজের রেস্টুরেন্টে ক্রেতা নেই বললেই চলে। টুকটাক যা বিক্রি হয় তাতেই কোনো মতে দিন কাটছে। বাড়ি হারানোর উপক্রম। নানা আর মামা সাহায্যের হাত বাড়ালেন না, কারণ তারাও কষ্টে দিন গুনছিলেন। মালিনোর নতুন কর্মস্থলের মালিক মধ্যবয়সী কালো চামড়ার এক বিদেশি। লোকটা একসময়ে মালিনোর মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অচেনা মানুষ, তেমন চেহারা নয়, তাই পাত্তা পায়নি। কাজে যোগ দেওয়ার 10-12 দিনের মাথায় রেস্টুরেন্ট জমে উঠল ক্রেতায়। কারণ একটাই, মালিনো। তার রূপের টানে আসত অনেকে। বসে থাকত ঘন্টার পর ঘন্টা তাকে দেখতে, তাকে বাজে নজরে ঘুরে ঘুরে দেখতে। মালিনো নিজের সৌন্দর্যে গর্বিত হয়ে উঠল। কারোর দিকে তাকাত না, কাউকে পাত্তা দিত না। সে এখন মিষ্টি ব্যবহার করে, মালিকের সাথে বাড়িতে কম কথা বলে।
সব খরচ নিজে বহন করে, বেতন পায় সবার চেয়ে বেশি। তবুও বিয়ে বা শারীরিক সম্পর্কে রাজি নয় সে। তখন মালিক আবার যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক ডেকে আনে এক শয়তানকে। শয়তান এসে মালিকের কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর বলে, মালিনো এখনো কুমারী, আমি তাকে বিয়ে করব। তার গর্ভে জন্ম নেবে আমার সন্তান। দেখতে হবে মানুষের মতো, কিন্তু স্বভাব হবে শয়তানের মতো। শয়তান হুমকি দিয়ে যায় যে কোনো পুরুষ তাকে স্পর্শ করলে সে নিজে এসে সেই মানুষকে মেরে ফেলবে। এরপর শুরু হলো অদ্ভুত স্বপ্নের খেলা। মালিনো এক ছেলেকে বারবার স্বপ্নে দেখে, প্রেমে পড়ে তার, কিন্তু বাস্তবে কখনো দেখেনি তাকে। কিছুদিন পর সেই স্বপ্নের ছেলেটি আসলে শয়তানি মানুষের রূপে এসে ধীরে ধীরে মালিনোকে নিজের দখলে নিচ্ছিল। আমি তোমার প্রভু, তুমি আমার পুজো করো। এবং মালিনো, সে তো কোনো স্রষ্টাকে মানতই না, তাই বিনা দ্বিধায় শয়তানকেই প্রভু মানতে শুরু করল। প্রভু। এরপর থেকে কোনো পুরুষ তার কাছে ঘেঁষতে পারত না, যেন এক অদৃশ্য দেয়াল তাকে ঘিরে রেখেছে। বাসায় ফিরেই সে হয়ে যেত নিঃশব্দ, ঘন্টার পর ঘন্টা এক কোণে বসে থাকত, যেন কারো অপেক্ষায়। রেস্টুরেন্টে যেত ঠিকই, কিন্তু বেতন আর টাকার হিসাব সব নিজের হাতে নিয়ন্ত্রণ করত। পরিবারের জন্য খরচ করত কম, বাকি টাকা যেন অদৃশ্য কোনো খাতে উধাও হয়ে যেত। দিন যায়, রাত আসে, আর স্বপ্নে শয়তান তার জন্য নতুন নতুন আদেশ নিয়ে আসে। আমাকে ভোগ দাও। সেই কণ্ঠ কাঁপিয়ে দিত মালিনোর বুক। তারপর এক রাতে সে রান্নাঘর থেকে একটি মুরগ নিয়ে বের হয়, চুপিসারে শয়তানের বলা জায়গায় যায়, আর সেখানে তার নির্দেশ মতো মুরগ জবাই করে রক্ত ঢেলে দেয় মাটিতে। রক্তের গন্ধ অন্ধকারে মিশে যায়, আর মালিনোর ঠোঁটে ফুটে ওঠে এক শীতল হাসি। পরিবার তখনও জানত না তাদের প্রিয়জন ধীরে ধীরে এক অশুভ শক্তির পুজো করে। অন্ধকারে ডুবে যাওয়া রাত, চাঁদ নেই আকাশে, শুধু গা ছমছমে নীরবতা। মালিনো আজও আগের মতো একটি কালো কাপড়ে ঢেকে চুপচাপ চলে গেল সেই পুরনো পরিত্যক্ত গুদাম ঘরের দিকে, হাতে একটি বড় লাল মোরগ। সেখানে পৌঁছে সে মাটির উপর চক দিয়ে আঁকল অদ্ভুত চিহ্ন, একটি বৃত্ত যার চারপাশে 666 সংখ্যার মতো প্রতীক। বৃত্তের চার কোণে কালো মোমবাতি, আর মাঝখানে একটি বড় লোহার পাত্র ভরা নাপাক পানি। প্রথমেই সে মোরগটিকে জবাই করল, গরম গরম রক্ত বৃত্তের ভেতরে ঢেলে দিল। মুরগির কলিজা তুলে রাখল লোহার পাত্রের পাশে। তারপর সে নিজেই সেই রক্তমাখা পানি দিয়ে গোসল করল। শয়তানের কণ্ঠ ধীরে ধীরে তার কানে বাজতে লাগল। তুমি কি প্রভুর স্ত্রী হতে চাও? তাহলে যা চাইবে সব পাবা, তবে শর্ত, আমায় স্বামী হিসেবে মেনে নিতে হবে এবং কাউকে বলবে না। মালিনো মৃদু হাসল, যেন এই প্রস্তাবের জন্যই সে অপেক্ষা করছিল। সত্যি বলতে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে হাঁটু গেড়ে বসল বৃত্তের মাঝখানে, দুই হাত রক্তে ভিজে, চোখ বন্ধ করল। তখনই চারপাশের মোমবাতির শিখা উল্টো দিকে ঘুরতে শুরু করল। পোড়া বন্ধে ভরে গেল ঘর। ঠান্ডা হাওয়া কেটে গেল তার ঘাড় বেয়ে। আর সেই মুহূর্তে
শূন্য থেকে ভেসে এলো এক লম্বা ছায়া মূর্তি, লাল চোখ, অদ্ভুত দাঁত। সে বলল, আজ থেকে তুমি আমার কনে, তোমার গর্ভে জন্ম নেবে আমার উত্তরাধিকারী। মানুষের রূপে এক শয়তান মালিনোর পাশে এসে বসল, কালো কাপড়ে মুখ ঢেকে। মালিনোর হাত ধরে সে অদ্ভুত ভাষায় কিছু মন্ত্র পড়তে লাগল। রক্তমাখা আঙুল দিয়ে মালিনোর কপালে আঁকল একটি চিহ্ন। এটাই ছিল শয়তানি বিয়ের মোহর। বিয়ের শেষ রীতি হিসেবে মালিনো মুরগির কলিজা খেয়ে ফেলল। তারপর কালো পানিতে ডুবে শপথ করল, আমি প্রভুর স্ত্রী। আমার দেহ, আমার মন, আমার আত্মা সবকিছু প্রভুর জন্যে উৎসর্গ করলাম। মোমবাতি নিভে গেল, ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু সেই রাত থেকেই মালিনো আর আগের মতো রইল না। তার চোখে এক অদ্ভুত লাল আভা আর ঠোঁটে স্থায়ী এক শয়তানি হাসি। আজকের গল্পে আসছে এমন এক অন্ধকার অধ্যায়, যেখানে রক্ত, ভয় আর নিষিদ্ধ প্রেমের বিনিময়ে শুরু হয় মানুষের সাথে শয়তানের এক অদ্ভুত সম্পর্ক। মালিনোর আচরণ এখন সম্পূর্ণ বদলে গেছে। আগে সে মারিয়া আর তার মায়ের সাথে হাসি আনন্দে কথা বলতো, কিন্তু এখন যেন সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলেছে। বেশিরভাগ সময় সে একা থাকে, বাড়িতে এসে চুপচাপ থাকে, দরজা জানালা বন্ধ করে দেয়, আর দিনের বেলা রেস্টুরেন্টে কাজ করে যেন কিছুই হয়নি। কিন্তু তার এই নীরবতার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক গোপন কাহিনী। প্রতি মঙ্গলবার গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো আমবাগানের ভিতরে সেই নিয়ে যেত একটি কালো পাঠা, হাতে একটি ধারালো ছুরি, মুখে অস্পষ্ট অদ্ভুত কিছু মন্ত্রের উচ্চারণ। তারপর এক ঝটকায় ছুরিটি চালিয়ে দিত পাঠার গলায়। চারদিক ভরে যেত গরম ধোঁয়া ওঠার রক্তে। কিন্তু এইটুকুতেই শেষ নয়। মালিনো নিজের 2 হাত ভরে নিত সেই রক্তে আর পুরো শরীরে মাখতে শুরু করত। তারপর রক্তের বালতিকা নিজের মাথার ওপর ঢেলে নিত। তার চোখে তখন এক ধরনের নেশা, এক ধরনের ভয়ঙ্কর আনন্দ। এমন দৃশ্য যা সাধারণ মানুষ দেখলে সারা জীবনের জন্য আতঙ্কে পাথর হয়ে যাবে। ভয়ঙ্কর মুহূর্ত একটু ফিসফিস স্বরে। সেদিন মারিয়া চুপি চুপি তাকে অনুসরণ করছিল, আর ঠিক তখনই সে দেখল এই ভয়ঙ্কর পাঠাবলির দৃশ্য। বলির পর মালিনো এক গর্ত থেকে মাটির কলসি বের করল। ভেতরে ছিল অদ্ভুত কালো সবুজ রঙের নোংরা দুর্গন্ধযুক্ত পানি। সে সেই পানি দিয়ে গোসল করল, তারপর মাথা নিচু করে যেন কিছুই হয়নি বাড়ি ফিরে গেল। মারিয়া ভয়ে তার গলা শুকিয়ে গেছে, চোখে পানি জমে আছে, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। সে জানত এই কথা কারো কাছে বললেই বিপদ আসবে, আর সেই বিপদ শুধু তার জন্য নয়, পুরো পরিবারের জন্য। সেই রাতেই মালিনো ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সে সুন্দর করে সেজে উঠছে। কানে লম্বা দুল, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক, শরীরে কালো শাড়ি, আর চোখে এমন এক দৃষ্টি যা মানুষের নয়। সে অপেক্ষা করছিল তার প্রভুর জন্য, তার স্বামীর জন্য, যে স্বামী মানুষ নয়, শয়তান। গভীর রাতের নিস্তব্ধতায় ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ দরজার এক কোণা অদ্ভুতভাবে বাঁকতে শুরু করে। ঘরের ভেতরে ঢুকে পড়ে এক ছায়া, আর তারপর মালিনোর গলা থেকে বের হয় এক দীর্ঘশ্বাস। প্রভু, আপনি এসেছেন?
সেই রাতেই শয়তান তার শরীর ভোগ করল, তার আত্মা গ্রাস করল। তো কিন্তু রহস্যময়। সকালে সবকিছু স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। মালিনো রেস্টুরেন্টে গেল, কাজ করল, হাসল, কিন্তু তার চোখের গভীরে লুকানো ছিল এক অন্ধকার। মালিনোর পেট ফুলতে শুরু করল। শুধু মালিনো আর মারিয়াই জানত এর কারণ কি হতে পারে। ভাবে সন্তান জন্ম আনন্দের বিষয়, কিন্তু যদি সেই সন্তান হয় অমানুষের রক্তে জন্মানো, যদি তার জন্ম হয় শয়তানের বীজ থেকে, তখন আনন্দের বদলে ভয়ই হয়ে ওঠে বাস্তব। গত 4 মাসে মালিনো অনেক কথা শুনেছে। গ্রামের মানুষ বলেছে সে অভিশপ্ত, শয়তানের ছোঁয়া লেগেছে তার জীবনে। কেউ তাকে সহানুভূতি দেখায়নি, বরং সন্দেহ আর ভয়ই বেড়ে গেছে চারপাশে। অনেকে বলতো বিয়ের আগে এগুলো না করে বিয়েই করে নিতে, সাথে খারাপ প্রস্তাবও দিত। 4 মাস পার হতেই সেই ভয়ঙ্কর রাত এসে গেল। গভীর রাত, আকাশে চাঁদ নেই, কেবল বাতাসের শোঁ শব্দ। হঠাৎ মালিনোর প্রসব বেদনা শুরু হয়। মালিনোর মা তড়িঘড়ি করে আশপাশের কয়েকজন মহিলাকে ডাকলেন। সবাই মিলে মাটির ঘরের ভিতরে আলো জ্বালিয়ে প্রসবে প্রস্তুতি নিল। জন্মের মুহূর্তগুলো ছিল অদ্ভুত। ঘরের কোণে কিসের ছায়া যেন নড়ছিল, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল, আর বাইরে কুকুররা অকারণে হাউমাউ করে ডাকছিল। শেষ চিৎকারের সাথে সাথে বাচ্চাটি জন্ম নিল। কিন্তু আনন্দের বদলে ঘর ভরে গেল এক ধরনের আতঙ্কে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ বাচ্চাটি দেখতে মানুষের মতো নয়। তার গায়ের রং ছিল গভীর কালো, আর সারা শরীরে ছিল হনুমানের মতো ঘন কালো লোম। তার ছোট ছোট হাতের নখ লম্বা আর ধারালো। চোখ দুটি আধখোলা হলেও ভেতরে যেন আগুনের লাল আভা জ্বলছিল। মহিলাদের একজন ভয় কেঁপে উঠে ফিসফিস করে বলল, এটা মানুষ নয়। ভয়াবহ নীরবতা। ঘরের ভিতর এমন এক নীরবতা নেমে এলো যেন সবাই একসাথে শ্বাস নিতে ভুলে গেছে। মালিনোর মা কেবল কেঁদে কেঁদে বাচ্চাটিকে বুকে টেনে নিলেন, কিন্তু তার হাতও কাঁপছিল ভয়ে। বাইরে দূরে কোথাও যেন কেউ মৃদু হাসছিল, একটা গভীর শয়তানি হাসি, যেন এই জন্ম ছিল আগেই ঠিক করা। পরের কাহিনী আরও ভয়াবহ। শুনতে চাইলে সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উপভোগ করুন আমাদের বলা গল্পগুলো। আজ এইটুকুই। আগামী সপ্তাহে বাকি গল্পটা শুনতে পারবেন। আল্লাহ হাফেজ।